ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ডে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আইএলস নিয়ে কথা বলবো এবং আইএলসের মেনলি আমি আজকে গ্রামার নিয়ে কথা বলবো, যেহেতু কিছুদিন আগে আমি একটা ভোটিং করেছিলাম, সেখানে আইএলসের গ্রামার নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। তো তাই আসলে আমরা আজকে আইএলসের গ্রামার নিয়ে কথা বলবো এবং আজকের গ্রামারটি মেইনলি আজকের এই গ্রামার যে সেশনটি নিয়ে আমি কথা বলবো সেটি মেইনলি হচ্ছে আইএলস স্পিকিং টেস্টের উপরে বেস করে। তো আমরা জানি যে আইএলস স্পিকিং টেস্টে মেইনলি হচ্ছে চারটা ডিফারেন্ট বিষয়ের উপরে সাধারণত আপনাকে মার্কিংটা করে থাকে: ভোকাবুলারি, গ্রামার, প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সি। এই চারটির উপরে মেইনলি করে থাকে। তার ভিতরে গ্রামার যদি আমরা চিন্তা করি, গ্রামারে আপনি 2.25 মার্ক পাবেন যদি আপনি প্রপার গ্রামারটা ইউজ করতে পারেন আইএলস স্পিকিং টেস্টে। এখন প্রশ্ন হচ্ছে আইএলস স্পিকিং টেস্টের জন্য কী ধরনের গ্রামারগুলো প্রয়োজন। প্রথমত হচ্ছে আইএলস স্পিকিং টেস্টে তারা যখন কথা বলবেন, আপনি সেই কথার ভিতরে যে গ্রামারগুলো ব্যবহার করলে আপনি ভালো মার্ক পেতে পারেন সেগুলো হচ্ছে গিয়ে টেন্স, ভয়েস, মোডালসের ব্যবহারগুলো এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সাথে হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স। আমি আবারও বলছি, টেন্স, ভয়েস, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এরপরে হচ্ছে গিয়ে মোডালসের ব্যবহারগুলো এবং কম্পারেটিভ সেন্টেন্স। তো এই কয়েকটি যদি কম্পারেটিভ বা সুপারলেটিভ যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে হয়তো আশা করা যায় যে আপনার আইএলস স্পিকিং টেস্টে একটা ভালো ফলাফল আসবে। তো যাই হোক, আমি প্রথমেই কথা বলবো হচ্ছে গিয়ে টেন্স নিয়ে। আপনি টেন্স কিভাবে আইএলস স্পিকিং টেস্টে ব্যবহার করবেন। যখন আপনাকে আইএলস স্পিকিং টেস্টের পার্ট 1, পার্ট 2 কিংবা পার্ট 3-তে যখন আপনাকে বিভিন্ন কোশ্চেন করা হবে, যেমন পার্ট 2-তে আপনাকে কিউ কার্ড দেওয়া হবে, পার্ট 1-এ কিছু পার্সোনাল বিষয় নিয়ে কোশ্চেন করা হবে, পার্ট 3-তে হচ্ছে কি আরও অ্যানালাইটিক্যাল বিষয় নিয়ে কোশ্চেন করা হবে, তখন আপনাকে যেটা করতে হবে, টেন্সের ব্যবহার করতে হবে এইভাবে যে আপনি কোনো একটা স্টেটমেন্ট, ধরেন কোশ্চেনটা করা হলো পাস্ট টেন্সে, আপনি উত্তরটা পাস্ট টেন্সেই দিলেন, কিন্তু এটার সাথে আপনি প্রেজেন্ট টেন্সকে রিলেট করে দিলেন, মানে বর্তমান সময়কে রিলেট করে দিলেন, ঠিক আছে? অথবা হতে পারে এরকম যে আপনার কোশ্চেনটা করা হলো প্রেজেন্ট টেন্সে, তখন আপনি এটাকে ফিউচারে রিলেট করে দিলেন যে এই বিষয়ের উপর আপনার ফিউচার চিন্তাটা কী, অথবা এই বিষয়ের উপরে আপনার পাস্টের চিন্তাটা কী, ঠিক আছে? এরকম করতে পারেন। তো এইভাবে করে যখন আপনি করবেন তখন আপনার মানে টেন্সের উপরে আপনার দক্ষতা আছে এটা কিন্তু এক্সামিনাররা খুব সহজেই বুঝতে পারবে। তারপরে আমরা যখন কথা বলবো তখন ইংরেজিতে যখন আমি ইন্টারভিউটা দিব, আইএলসের যখন ইন্টারভিউ দিব, তখন আমাকে যে কোশ্চেনটা যে ফর্মে করা হবে, যদি কোশ্চেনটা আমাকে পাস্ট ফর্মে করা হয়, ধরেন ডিড দিয়ে কোশ্চেন করা হলো, তার মানে এটা পাস্ট টেন্সে করা হয়েছে। আবার ধরেন মানে ডাজ দিয়ে করা হলো, এটা প্রেজেন্ট টেন্সে করা হয়েছে। আবার ধরেন উইল দিয়ে করা হলো, এটা ফিউচার টেন্সে করা হয়েছে। তাহলে উইল দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন আপনি প্রয়োজন হলে পাস্ট এবং প্রেজেন্টকে আপনি রিলেট করেন, মানে কথা বলতে যে পাস্ট এবং প্রেজেন্টের কোনো একটা টপিককে নিয়ে এনে ওইখানে একটা লাইন বসিয়ে দেন, তখন এক্সামিনাররা বুঝবে যে আপনার টেন্সের উপর একটা দক্ষতা আছে। একইভাবে যখন আপনাকে প্রেজেন্টে কোশ্চেন করা হবে তখন আপনি ফিউচার বা পাস্টকে আপনি রিলেট করে ফেলেন। একইভাবে আপনার যখন পাস্টে প্রশ্ন করা হবে তখন আপনি ফিউচার এবং প্রেজেন্টকে আপনি রিলেট করে ফেলেন। দুইটাকেই করতে হবে বা তিনটা টেন্সকেই একই মানে অ্যান্সারের ভিতরে করা লাগবে, এটা জরুরি না। এটা হচ্ছে যে আপনি বিভিন্ন সেন্টেন্স বুঝে, বিভিন্ন অ্যান্সার বুঝে আপনি এই কাজটা করবেন। আর টেন্সের উপরে আসলে টেন্স কিভাবে প্র্যাকটিস করবেন, দেখেন আমরা তো টেন্স অনেকেই পারি বা জানি, আমরা বুঝি যে এই গঠনগুলো থাকলে এগুলোকে বলা হয় হচ্ছে কি টেন্স। এই টেন্স ধরেন অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি এগুলো থাকলে এটাকে বলা হয় হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে হ্যাভ প্লাস V3 থাকলে এটা বলা হয় পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই জিনিসগুলো আমরা সবাই জানি, কিন্তু কথা বলতে যেয়ে কিন্তু এগুলো ব্যবহার করতে পারি না। এবং আমি অনেক কমন কিছু মিস্টেক পাই, যেমন আই এম গো টু ঢাকা, এরকম স্টুডেন্ট বলে ফেলতেছে আই এম গো টু ঢাকা, যদিও এম এর সাথে গো যায় না, মানে গো হচ্ছে V1 ফ্রম, এটা যাচ্ছে না। এটা কেন হচ্ছে? কারণ আপনি প্রপার ওয়েতে টেন্সের প্র্যাকটিসটা আপনি করেননি। তো টেন্সের প্র্যাকটিস কিভাবে আপনি করবেন তার উপরে আমার একটা ভিডিও দেওয়া আছে, এবং টেন্স আপনি কিভাবে চিনবেন তার উপরেও আমার একটা ভিডিও দেওয়া আছে। এই দুটো ভিডিওকে একসঙ্গে আমি আমার এই আজকের যে ভিডিও সেটার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখান থেকে এই দুটো ভিডিও দেখলে মোটামুটি আপনার আইডিয়া হয়ে যাবে টেন্স কি, টেন্স কিভাবে চিনবেন একটা ভিডিওর মাধ্যমে, আরেকটা ভিডিওর মাধ্যমে আপনার আইডিয়া হয়ে যাবে যে আপনি কিভাবে টেন্সটা প্র্যাকটিস করতে পারেন, মানে হচ্ছে কি আপনার স্পিকিংয়ে টেন্স প্র্যাকটিস করতে পারেন। আমরা অনেকে ইংরেজিতে কথা বলি, কিন্তু আমাদের কথা বলার সময় আমরা টেন্সটা ব্যবহার করে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। তাহলে শুধু টেন্সের সেন্স থাকলে হবে না, টেন্স দিয়ে আপনাকে ইংরেজিতে কথা বলাও শিখতে হবে। আর এটা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি আমার ওই ভিডিও দুটো দিয়ে দিয়েছি, সেটা ডিসক্রিপশনে দিয়ে দিলাম, শুরুতেই দিয়ে দিলাম, আপনারা যাতে এখান থেকে দেখে মোটামুটি এটার উপর একটা ভালো আইডিয়া নিতে পারেন। তবে স্পিকিংয়ে ভালো করতে হলে অবশ্যই আপনাকে মেজর প্রায়োরিটি দিতে হবে হচ্ছে কি টেন্সে। টেন্স যদি আপনি ভালো বুঝাইতে পারেন তাহলে আপনার সেখানে গ্রামারের যে 2.25 মার্ক, সেই 2.25 মার্কে আপনি একটা ভালো মার্ক পেতে পারেন। তবে টেন্সই যেহেতু একমাত্র বিষয় না,
আরও কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আমি আমার পরের যে ভিডিওগুলো আছে অর্থাৎ আইএলটিএস স্পিকিং টেস্টের যে গ্রামার সেই গ্রামারের উপরে আমি বেশ কয়েকটি ভিডিও করব, মানে আজকেরটির পরে আরও 2-3টে ভিডিও করব, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সেখান থেকে আপনি মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন যে আপনি অন্যান্য গ্রামারগুলো কী কী শিখবেন এবং সেগুলো কীভাবে শিখবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, আজকে এ পর্যন্তই। আশা করি যে আপনি যেহেতু জানতে পেরেছেন টেন্সের খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আছে আইএলটিএস স্পিকিং টেস্টে, তাই আজকে থেকে এখন থেকে আপনি স্পিকিংয়ে টেন্স ব্যবহার করার চেষ্টা করেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।